Hello friends, I am Dr. S. Mondol, BHMS Honours Consultant Homeopathic Physician. আমরা মেনোরেজিয়া বা হেভি অর প্রলং মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার সিমটম নিয়ে ডিসকাশন করব। হোয়াট আর দ্য সিমটমস অফ মেনোরেজিয়া? যদি এভরি আওয়ারে বা প্রত্যেক ঘন্টায় যদি পেশেন্টকে তার স্যানিটারি যে প্যাড আছে, মেনস্ট্রুয়াল প্যাড, সেইগুলো যদি চেঞ্জ করতে হয় প্রতি ঘন্টায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কোনো পেশেন্টের ডবল প্রোটেকশন লাগে, শুধুমাত্র প্যাড ইউজ করে বা মেনস্ট্রুয়াল প্যাড ইউজ করে হচ্ছে না, তার সঙ্গে আলাদা মেজার্স তাকে নিতে হচ্ছে, তাহলে আমরা বুঝবো পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মেনোরেজিয়া। এগুলো ছাড়াও যদি পেশেন্টের রাত্রিবেলা মানে ঘুম থেকে উঠে তাকে এতটাই সিভিয়ার অবস্থা হচ্ছে যে ঘুম থেকে সে জেগে যাচ্ছে এবং তাকে ইমিডিয়েটলি কোনো মেজার্স নিতে হচ্ছে এবং তার যে মেনস্ট্রুয়াল প্যাড সেটা চেঞ্জ করতে হচ্ছে, পেশেন্ট যদি এরকম এসে কমপ্লেন করে। এগুলো ছাড়াও যদি লঙ্গার দেন এ উইক, যে মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা মোর দ্যান 8 days, 8 দিনের বেশি যদি চলতে থাকে, তখন সেটা মেনোরেজিয়া হিসাবে গণ্য করা হয়। এগুলো ছাড়াও যদি মোর দ্যান 3 to 5 or খুব বেশি যদি ব্লাড ক্লট কিন্তু আসতে শুরু করে, পিরিয়ডসের সঙ্গে যদি খুব বেশি ব্লাড ক্লট আসতে শুরু করে, তো সেটা একটা এর সিমটম। এবং তার যে ডেইলি অ্যাক্টিভিটি ডিউ টু দ্য হেভি মেনস্ট্রুয়াল ফ্লো ইনহিবিটেড দ্য রেস্ট্রিক্টেড দ্য ডেইলি অ্যাক্টিভিটি। একটা পেশেন্টের যে নর্মাল কাজ বা নর্মালের যে ডিউটি সে যা করে বা তার দৈনন্দিন যে কাজকর্ম আছে, সেটা যদি ব্যাহত হতে শুরু করে ডিউ টু হেভি মেনস্ট্রুয়াল ফ্লো অর সিমটম। এগুলো ছাড়াও কী কী সিমটম থাকবে? সিমটম অফ অ্যানিমিয়া বা রক্তাল্পতার সিমটম, এবং ইজিলি টায়ার্ডনেস, ফ্যাটিক, খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কোনো এনার্জি পাচ্ছে না, উইকনেস এবং শর্টনেস অফ ব্রেথ, এবং রীতিমতো শ্বাসকষ্ট, খুব ঘন শ্বাস ফেলছে, এইরকম টাইপের যদি সিমটম নিয়ে আসে, তখন কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। তো এই সিমটমগুলোর মধ্যে কোন কোন সিমটমগুলো পেশেন্ট দেখলে বা কোন কোন সিমটমগুলো পেশেন্টের হলে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, তার মধ্যে হচ্ছে যদি ভ্যাজাইনাল ব্লিডিং এতটাই বেশি হয় যে এভরি আওয়ারে তার মেনস্ট্রুয়াল প্যাড সেটা চেঞ্জ করতে হয়, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এটাকে চেঞ্জ করতে হয়। এবং যদি দুটো পিরিয়ডসের বা একটা পিরিয়ডসের ব্লিডিং বিটুইন পিরিয়ডস অর ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং বা মিড মেনস্ট্রুয়াল ব্লিডিং, ঠিক মেনস্ট্রুয়াল সাইকেলের মিডিলের যে ডেট বা ওভুলেশনের যে টাইমটা থাকে, সেই মিডিলের সময় যদি ব্লিডিং হয়, ইট ইজ আ ভেরি ব্যাড কন্ডিশন অ্যান্ড ইমার্জেন্সি ডক্টর বা হসপিটালে যোগাযোগ করা উচিত যদি এই টাইপের সিমটম যদি থাকে। অথবা এনি ভ্যাজাইনাল ব্লিডিং আফটার মেনোপোজের পরে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি পারভ্যাজাইনাল ব্লিডিং হয়, দ্যাট ইজ দ্য সিমটম অফ কার্সিনোমা। মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কিন্তু মেনোপোজের পরে যদি ভ্যাজাইনাল ব্লিডিং দেখা দেয়, সেটা কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে। তো এই জিনিসগুলোকে অগ্রাহ্য না করে বা হালকাভাবে না নিয়ে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। এরপর আসি কমপ্লিকেশন। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ে মেন যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে রিডিউসিং দ্য রেড ব্লাড সেল। ব্লাডে আরবিসির মাত্রা কমতে শুরু করে, এবং আরবিসির মাত্রা কমতে শুরু করলেই সেখানে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকভাবে ফল করে, এবং হিমোগ্লোবিন যখন ফল করছে, হিমোগ্লোবিন ক্যারি করে সমস্ত হরমোন, সমস্ত খাবার, অক্সিজেন, এই সমস্ত কিছু যখন হিমোগ্লোবিন ক্যারি করছে থ্রু প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে, তো পেশেন্টের কিন্তু রক্তাল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। এবং নট অনলি অ্যানিমিয়া, তার সঙ্গে একটা স্কিন পেল, একটা ফ্যাকাশে স্কিন হতে পারে, এবং তার সঙ্গে উইকনেস, দুর্বলতা, খুব বেশি ক্লান্ত হয়ে যাওয়া, হালকা শ্বাসকষ্ট, উইকনেস, দুর্বলতা, কোনো কাজ করতে ইচ্ছে না করা, তো এই টাইপের সিমটম কিন্তু দেখা দিতে পারে। এবং এগুলো ছাড়াও আরেকটা কমপ্লিকেশন সেটা হচ্ছে যে সিভিয়ার পেন। অনেক সময় হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা পেনফুল ক্র্যাম্প বা ডিসমেনোরিয়া বা পেন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তো এরপর আসি ডায়াগনোসিস। এইরকম টাইপের যদি সিচুয়েশন বা কন্ডিশন নিয়ে পেশেন্ট আসে, তখন তার মেডিকেল হিস্ট্রি অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, তার সমস্ত মেডিকেল হিস্ট্রি এবং
মেনস্ট্রুয়াল সাইকেলের যে ডিটেলস সেটা নেওয়া হয় এবং পেশেন্টকে বলা হয় টু কিপ এ ডায়েরি অফ দ্য ব্লিডিং অ্যান্ড দ্য নন ব্লিডিং ডেজ, ব্লিডিং ডেজ এবং নন ব্লিডিং ডেজের একটা মার্ক করে রাখতে বা একটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে যে কোন কোন ডেটে ব্লিডিং হচ্ছে। ধরুন 1 থেকে 30 দিনের মধ্যে কোন কোন ডেটে ব্লিডিং হচ্ছে সেইগুলোকে ক্রস করে দিয়ে যেগুলোতে হচ্ছে না সেগুলোতে ফাঁকা রাখা এবং সেই ক্যালেন্ডারটা ডাক্তারের কাছে নিয়ে আসা এবং সেইগুলোকে ডাক্তারবাবু তিনি দেখবেন এবং পুরো ক্যালকুলেট করে এনার কত দিনের প্রবলেম বা কী টাইপের প্রবলেম, কতটা সিভিয়ার, এই সমস্ত কিছু তিনি ঠিকঠাক করে বুঝতে পারবেন। এগুলো ছাড়াও আর কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ব্লাড টেস্ট। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার জন্য তাহলে তার যে একটা কমপ্লিট ব্লাড হিমোগ্রাম বা সিবিসি একটা টেস্ট করা এবং অনেক সময় সেরাম ফেরিটিন লেভেল এগুলোও টেস্ট করা হয় এবং থাইরয়েড ডিসঅর্ডার এবং ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে এবং ব্লাড ক্লটিং অ্যাবনর্মালিটিস দেখার জন্য ক্লটিং ফ্যাক্টর বা প্রথমিন টাইম এবং থ্রম্বিন এই পিটিটি এই জিনিসপত্রগুলোও কিন্তু দেখা হয়। এরপর আসে প্যাপ টেস্ট, যেটা সার্ভাইকাল ক্যান্সার বা ইনফেকশন থেকে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা তার জন্য দেখার জন্য প্যাপ স্মিয়ার করা যেতে পারে এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসি, যেটা এন্ডোমেট্রিয়াল বায়োপসিতে ইউটেরাইন ক্যাভিটির ফুল স্ট্রাকচার এবং সেখানে কোনো গ্রোথ বা ক্যান্সারাস কিছু হয়েছে কিনা সেটা সমস্ত কিছু ফাইন্ড আউট করা যায় এবং এগুলো ছাড়াও আলট্রাসাউন্ড বা ইউএসজি দিয়েও সমস্ত ইন্টারনাল স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখা যায় এবং এগুলোতে অনেক সময় ধরা না পড়লে তা আরও কিছু টেস্ট আছে, যেমন সোনোহিস্ট্রোগ্রাফি, যেটা হচ্ছে একটা ফ্লুইড ইনজেক্ট করা হয় একটা টিউবের মাধ্যমে, যেটা দিয়ে দেখা যায় পুরো ইউটেরাস, ভ্যাজাইনা এবং সার্ভিক্সকে পুরো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় এবং সেখানে কোনো ইনফেকশন বা গ্রোথ আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা সেটা রুল আউট করা যায়। এবং হিস্টেরোস্কোপি, যার একটা লাইটেড ইনস্ট্রুমেন্ট যেটা ভ্যাজাইনার ভিতরে দিয়ে ইন্ট্রোডিউস করিয়ে ইউটেরাস, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব এবং সমস্ত কিছুকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। তো এরপর আসি ট্রিটমেন্ট। তো এই ধরনের কমপ্লিকেশনগুলোর অ্যালোপ্যাথিতে বিভিন্ন স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট করা হয়। অবভিয়াসলি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এর জন্য যথেষ্ট এফিকেসি। প্রথম কথা হচ্ছে যে কি কারণে এই হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মেনোরিজিয়াটা হচ্ছে, এটা জানাটা খুব জরুরি, কারণ থেকেই ফাইন্ড আউট করতে হবে এবং সেই অ্যাকর্ডিং টু ট্রিট এবং কী কারণে হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। থ্যাংক ইউ।